আওয়ামী লীগ একটা টোটালি করাপ্টেড পার্টিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি তাদের কিন্তু পকেটে প্রচুর টাকা ঢুকেছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করছিল। 100টা লোকের মধ্যে 4-5 জন লোক থাকে যারা দুষ্কৃতী। সেই দুষ্কৃতির সংখ্যাটা প্রতি দেশেই এক। কিছু দুষ্কৃতি করেছে তার জন্য পুরো একটা নেশনকে দায়ী করা এক্ষুনি করাটা উচিত নয়। দেখুন, ভারত এখন ওয়ার্ল্ডের 4th মিলিটারি পাওয়ার আর 5th ইকোনমিক্যালি লার্জেস্ট কান্ট্রি। ভারতের কিচ্ছু বিপদ বাড়েনি। ভারত বাংলাদেশের মৌলবাদের শেষ হোক। ডাক্তারবাবু, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতির উপর আমাদের নজর ছিল। আমরা দেখছিলাম যে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে, চাপানুতোর চলছে, এবং অবশেষে যেটা কেউ এক্সপেক্ট করেনি সেই ঘটনাই গতকাল ঘটে গেল যে শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং কার্যত নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। মানুষের রোষের এতটাই চাপ যে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন এবং তিনি দুটো অপশন খোলা রেখেছিলেন যে কোনোভাবে যদি শক্তি প্রয়োগ করে এই যে লং মার্চ টু ঢাকা এটাকে আটকানো যায় তবে তিনি ক্ষমতায় থাকবেন, আর তা যদি একান্তই না হয় তবে তিনি সেকেন্ড অপশনে যাবেন। এবং অবশেষে সেই অবস্থাই হলো। মানুষের জনরোষকে আটকানো গেল না, হাসিনা সরকার দেশ ছেড়ে পালালেন এবং আপাতত তিনি দিল্লিতে আছেন। কিন্তু এত বড় ঘটনা ঘটলো কেন? হাসিনা সরকারকে মানুষের এত অপছন্দ কেন যে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন? দেখুন, আমার কিছু আত্মীয় স্থানীয় লোকেরা বাংলাদেশে আছেন, আত্মীয়ই বলা যায় ডাইরেক্টলি। তাদের কাছ থেকে কিন্তু আমি গত 4-5 বছরে এটা বুঝছিলাম যে আওয়ামী লীগ একটা টোটালি করাপ্টেড পার্টিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি তাদের কিন্তু পকেটে প্রচুর টাকা ঢুকেছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করছিল। এবং যেটা ইলেকশন হয়েছে, লাস্ট ইলেকশনটা তো টোটালি ফার্স, ওটা ইলেকশন হয়নি এবং ভেতরে ভেতরে লোক প্রচণ্ড রেগেছিল। এবার যেই ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চলল, ইয়ং ছাত্ররা মারা গেল, সেটাই কিন্তু আপনার অগ্নিগর্ভ পরিস্থিতি আরম্ভ করলো। হাসিনা বোধহয় বুঝতে পারেননি, তার ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল, যে ছাত্রদের আন্দোলনকে প্রথমে লঘুভাবে দেখে উনি ভুল করেছেন। প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনা পদত্যাগ করলেন, তার অব্যবহিত পরে আমরা সেই ছবি সোশ্যাল মিডিয়াতে একেবারে আগুনের মতো ভাইরাল হয়ে গেছে যে সেখান থেকে সাধারণ মানুষ গণভবনে ঢুকে যাচ্ছে তাই কাণ্ড করছেন। হাসিনার যে বেডরুম সেখানে ঢুকে বিছানার ওপরে স্নিকার পরে পা তুলে ঘুমোচ্ছেন রাজার মতো। কেউ ওখানকার পুলের মধ্যে, পুলের জলের সামনে রাশি রাশি লোক পুলের জলে ঝাঁপিয়ে পড়ছেন। কেউ মাংস তুলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, কেউ তার জামা কাপড়, তার ঘরের টিভি, সোফা সেট সমস্ত কাঁধে করে নিয়ে চলে যাচ্ছেন। এমনকি হাঁস মুরগি ছাগল পর্যন্ত বাদ গেল না, সেগুলোও নিয়ে চলে গেলেন। এবং সবচেয়ে নির্লজ্জতা হলো শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত নিয়ে রীতিমতো ডিসপ্লে করা হলো। এতখানি যে বিশ্রী প্রদর্শন হলো বাংলাদেশের লোকের পক্ষ থেকে, এটা কি আদৌ ছাত্রদের আন্দোলন বলে মনে হচ্ছে এইসব দেখার পরও? শুরুটা তো ছাত্ররা করেছিল, কিন্তু কালকে যেটা হয়েছে গণ অভ্যুত্থান, এটা কিন্তু মানুষের স্পন্টেনিয়াস রিয়াকশন ছাড়া হতে পারে না। আপনি পিছিয়ে যান না, শ্রীলঙ্কায় কয়েক বছর আগে যেটা হলো, শ্রীলঙ্কার পার্লামেন্টে তো ঢুকে পড়েছিল শ্রীলঙ্কার যে প্রেসিডেন্টের প্রাসাদে, সেখানেও আমরা একই জিনিস দেখেছি। সেখানকার সুইমিং পুলে তারা সাঁতার কাটছে, তারা খাবার খাচ্ছে, কারণ শ্রীলঙ্কার ব্যাপারটাও একই। সোশিও ইকোনমিক্যালি এরা দুর্বল হয়ে যাচ্ছে। আর নাম্বার 2 হচ্ছে ইলিটারেসি এত বেশি যে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারটাই কিন্তু জানেন না। শ্রীলঙ্কা যে পর্যায়ে দিয়ে গেছে, আমরা বাংলাদেশ বলতে পারি শ্রীলঙ্কা 2। আপনি বলছেন শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মিল আছে, এবং যদিও শ্রীলঙ্কার বিষয়টা ইনফ্লুয়েন্সড হয়েছিল চীনের জন্য, যে জন্য সাধারণ মানুষ গোতাবায়া রাজাপাকসের বাড়িতে ঢুকে গিয়ে সেই কাণ্ডই করেছেন যেটা আজকে আমরা হাসিনার বাড়িতে দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি ছিল জনরোষ। আজকে কোনো দলের পক্ষে কিন্তু এইভাবে রাজধানীতে ঢাকাতে লাখ লাখ লোক, কাতারে কাতারে লোক শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টির টানে আসতে পারে না। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি একটা জমা ক্ষোভের উপর আগুনের ফুলকি দিয়েছে গুলি, বাচ্চা ছেলেদের মৃত্যু, অবশ্যই পেছন থেকে মৌলবাদীদের হাত, সব মিলিয়ে এটা ঘটেছে।
আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরই বহু মানুষ বলছেন যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু সভ্য হতে পারিনি। এটা সাধারণ বাংলাদেশের মানুষই বলছেন, যারা স্বাধীনতাকে চেয়েছেন তারাই এই কথা বলছেন। এবং দ্বিতীয়ত আরও ভয়ঙ্কর জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যেটা নিয়ে প্রথম এই ইস্যুটা শুরু হলো, যে কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের, এবং তাতে কিন্তু সুপ্রিম কোর্ট এই শিলমোহর দিয়েছিল যে মেধার ভিত্তিতেই, হাসিনা সরকারও শিলমোহর দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টও শিলমোহর দিয়েছিল যে মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতির বাড়িতে জনরোষ দেখা গেল, তারা ঢুকে পড়লেন, সেখানে ভাঙচুর চালালেন এবং বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তার গলায় জুতোর মালা পরানো, মানে যত রকমভাবে অপদস্থ করা যায় সেই মানুষটিকে, যার জন্য 71 সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পেরেছে, একটা দেশ বাংলাদেশ হিসেবে। সেই ঘটনাও কিন্তু আমরা দেখলাম, যেটা যথেষ্ট লজ্জাজনক, মানে একজন বাঙালি হিসেবে যথেষ্ট লজ্জাজনক। এবং ওখানকার সাধারণ মানুষও বলছেন যে আমরা স্বাধীনতা পেলাম কিন্তু সভ্য হতে পারলাম না। কিন্তু প্রশ্নটা এইখানেই যে যারা সভ্য হতে পারলো না অথচ স্বাধীনতা পেয়ে গেল, তাদের পক্ষে এই স্বাধীনতাকে শক্ত হাতে ধরে রাখা কতদূর সম্ভব, এবং কতটুকু মানে এই আশঙ্কা আছে যে এই স্বাধীনতা যেটা ওনারা পেলেন সেটা কোনো ভুল হাতে চলে যাবে এবং ভুলভাবে সেটার ব্যবহার হবে। খুব তাড়াতাড়ি কোনো উত্তর দেওয়ার পক্ষে, জাস্ট ইংরেজিতে বলে লেট দ্য ডাস্ট সেটেলস। আমি আপনাকে সিম্পলি উদাহরণ দিই। ধরুন আপনি ভাবলেন পশ্চিমবঙ্গের মানুষ খুব সভ্য, একটা দেখলেন যে গাড়িতে রান ওভার হয়েছে কেউ, তা আপনি দেখলেন একটা মব এসে গেছে, সেই মব কিন্তু আশেপাশের সমস্ত গাড়ি ভাঙতে থাকবে। আপনি জানবেন যে 100টা লোকের মধ্যে 4-5 জন লোক থাকে যারা দুষ্কৃতী। সেই দুষ্কৃতির সংখ্যাটা প্রতি দেশেই এক। আপনি ইউরোপের কান্ট্রিতে দেখুন, আমাদের এশিয়াতে হয়তো দুষ্কৃতির পার্সেন্টেজ বেশি, কিন্তু আমি এটাকে কিন্তু এক্ষুনি বলতে পারবো না স্বাধীনতার কি হবে। আগে কয়েকটা দিন যাক, সেনাবাহিনী কন্ট্রোল নিক, কিছু দুষ্কৃতি করেছে তার জন্য পুরো একটা নেশনকে দায়ী করা এক্ষুনি করাটা উচিত নয়। ঠিক আছে, যদি আপনি যেটা বললেন দুষ্কৃতি, কিন্তু তারপরেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যখন প্রথম বাংলাদেশে জনগণনা হয়েছিল তখন দেখা গেছিল যে বাংলাদেশে হিন্দুদের পরিমাণ 13%, যেটা এখন জনগণনা যেটা 2022 সালে হয়েছে সেটা কমে এসেছে 8%। এবং সরকার বিরোধী আন্দোলনের আছিলায় বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের ওপরে নির্মম অত্যাচার, এবং শয়ে শয়ে বাংলাদেশি হিন্দুরা তারা ভারতের কাছে আবেদন জানাচ্ছে। আমরা প্রায়ই শুনতে পাচ্ছি, আমাদের কাছে বিভিন্ন রকম মেসেজেস আসছে, ফোন আসছে যে আমাদের বাঁচান, আমাদেরকে এরা মেরে ফেলবে। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, ফেনী, বিভিন্ন জায়গাতে সমস্ত মন্দির ভাঙচুর করা হচ্ছে, মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা দাবি করেছে যে 29টি জেলার সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে এবং অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমি পুরো একমত নই। যদি আজকে দেখেন যে দেবের সাথে যিনি অভিনয় করেছিলেন, যে সিনেমার যে অভিনেতা এবং পরিচালক দুজনকেই মারা হয়েছে, দুজনেই কিন্তু মুসলিম। এবং একটা ব্যাপারে সবাই কিন্তু আওয়ামী লীগ সাপোর্টার। ওরা বেছে বেছে মারছে আওয়ামী লীগ সাপোর্টারকে। এখানে বোধহয় এত তাড়াতাড়ি আমরা এটা আসতে পারি না, কারণ আমারও বহু আত্মীয়রা আছেন, ইনক্লুডিং ফেনী আপনি বললেন, নোয়াখালী, চট্টগ্রাম। তাদের কিন্তু আজকে সকালে আমি ফোন করেছিলাম, 2-1টা আইসোলেটেড ইনসিডেন্টস হয়েছে, খুব আইসোলেটেড। একটা বাড়িতে আগুন ধরেছে আমি জানি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় মুসলিমরা কিন্তু হেল্প করেছে বাঁচাতে। সুতরাং আমার মনে হয় একসাথে সবাইকে দোষী সাব্যস্ত করা উচিত না। এটা কি আমাদের পশ্চিমবঙ্গে হয় না? আপনাদের গণহত্যা, পিটিয়ে হত্যা করছে এত বেশি পশ্চিমবঙ্গে কেন? কারণটা একবার ভেবেছেন? ডেফিনেটলি আমাদের মধ্যে এডুকেশনের অভাব হচ্ছে, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ প্রচুর বড়লোক হচ্ছে, এক শ্রেণীর মানুষ প্রচুর গরিব হচ্ছে। এই বৈষম্য এবং ইলিটারেসি এটাই কিন্তু এটার পেছনে দায়ী, নয়তো আমাদের এখানেও এত গণপিটুনির ঘটনা ঘটে না। আপনি একসময় এইখানে আমার মনে হয় যে শুধুমাত্র মৌলবাদী শক্তি দায়ী,
আর কেউ না, না, এখনো বাঙালির মধ্যে সেই সত্তাটা রয়েছে। বাংলাদেশের আমার মনে হয় যে যারা চলে গেছে, আপনি ভাবছেন যে কেন এত কম পার্সেন্টেজ বাঙালি আছে, মানে হিন্দু আছে। ডেফিনেটলি যারা ওয়েল এডুকেটেড, একবার বাংলাদেশে দেখুন তো, গেছেন কি কখনো বাংলাদেশে? দেখবেন তারা সবাই ওয়েল সেটেলড ইন ইউকে, ইউএস অথবা মিডল ইস্ট। তারা বাংলাদেশে থাকছে না। ঠিক এক্স্যাক্টলি একই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো বড় শহরে যান, কলকাতা ফর দ্য ইনস্ট্যান্স, আমি যেখানে চেম্বার করছি পাশে ধরুন সল্টলেক, তাতে কটা বাড়িতে ছেলেরা রয়েছে, তাদেরকে কেউ তাড়িয়ে দিয়েছে আমরা? না, তাদের আমরা ভালো কাজ দিতে পারিনি। এটাই কিন্তু কারণ বাঙালি হিন্দুদের চলে আসার একটা কারণ। আপনি সব কিছু কমিউনাল বলে চালিয়ে দিতে পারবেন না। কিন্তু যদিও সবকিছু কমিউনাল বলে চালিয়ে নাও বা দেওয়া যায়, কিন্তু বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেটা যেন কোনোভাবে সেই 1971 সালের দিকে অঙ্গুলি নির্দেশ করছে। তার কারণ যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো এবং যেভাবে বাংলাদেশে সেনা শাসন জারি হয়ে গেল, এই একই জিনিস কিন্তু আমরা পাকিস্তানের ক্ষেত্রেও দেখেছি। এবং তাতেই কিন্তু সাধারণ মানুষের মনে একটা সন্দেহ উকি মারছে যে এর পেছনে হয়তো পাকিস্তানেরও হাত থাকতে পারে। আমরা কি সাদ্দাম হোসেনের ক্ষেত্রে দেখিনি? যখন সাদ্দাম পড়ে গেল, সাদ্দাম হোসেনের সেই দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, রাজার উপর এত ক্ষোভ ছিল, রাজা চলে গেছে, সেটা করেছে। যে করেছে সে হয়তো হিস্ট্রিটা জানেই না। 1971 যে বাংলাদেশের জন্ম হয়েছে, ভারত সেনাবাহিনী, কত ভারতীয় সেনা হয়তো বাংলাদেশের মাটিতে তাদের শহীদ হয়েছে, সেই জিনিসটাই তারা জানে না। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় যারা করেছেন তারা ইতিহাস না জেনে করেছেন। এবং আর একটা জিনিসও এই প্রসঙ্গে আপনার কাছে আমি জিজ্ঞাসা করব যে এর আগে 71 সাল থেকে 2023 সালটা অনেক লম্বা সময়। এই সময়ের মধ্যে কিন্তু আমরা সব সময় দেখিনি যে বাংলাদেশের সঙ্গে ভারতের তুমুল বিরোধ বা বাংলাদেশিরা ভারতের তুমুল বিরোধ করছে। কিন্তু গত কয়েক বছরে, গত অন্তত 10 বছর বা 7-8 বছরে দেখা গেছে যে ভারত বিদ্বেষ বাংলাদেশে সাংঘাতিকভাবে বেড়ে গেছে। একটা সাধারণ খেলাতেও যদি ভারত জেতে এবং বাংলাদেশ না জেতে, বাংলাদেশের বক্তব্য এরকম যে ভারতের বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালে আমরা কলা গাছকে সাপোর্ট করব। এত ভারত বিদ্বেষ কেন? যেই ভারতের জন্য, যে ভারতের সহায়তায় বা ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ আজ বাংলাদেশ হতে পেরেছে। পূর্ব পাকিস্তানের খান সেনারা যখন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীদেরও পর্যন্ত রেয়াত করেনি, সেই সময় ভারতীয় সেনা তাদেরকে বাঁচিয়েছে, বাংলাদেশকে আজকে তৈরি করবার সাহায্য করেছে। সেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এত কেন ক্ষোভ বা দেশ, রাগ, বিতৃষ্ণা কেন? সেটা ভারতের বিদেশ মন্ত্রককে ভালো করে দেখতে হবে। এক কথায় যদি এটাকে বলি যে ভারত একটা হিন্দু রাষ্ট্র, ওটা একটা ইসলামিক রাষ্ট্র না, তাহলে আমাদের সাথে তুরস্কের এত ভালো রিলেশন কী করে হয়? আমাদের সাথে সৌদি আরবের এত ভালো রিলেশন কী করে হয়? এখানে না ভারতের একটা দোষ আমার থাকে, সবসময় বর্দাগিরি করতে গেছে। আপনি সমস্ত বাংলাদেশের অবস্থাটা দেখুন, পুরো ভারতের মধ্যে, ভারতের উপর টোটালি ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট। যে যতই ভারত বিরোধিতা করুক, ভারতকে না রাগিয়ে অন্তত তাদের যারা শাসন করছে চলতে পারবে না। ভারতকে রাগালে চলবে না, কারণ এখনকার বিশ্ব অর্থনীতি একমাত্র বিশ্ব প্রশাসনকে কিন্তু চালায়। আজকে আপনি তুমুল আমেরিকা বিদ্বেষী হতে পারেন, কিন্তু আমেরিকার উপর আপনার ডিপেন্ড করতে হবে। কারণ আজকের দিনে, আর 75 সালে মুজিবরকে যে হত্যা করেছে, আজকে হাসিনাকে কেন হত্যা করলো না? ইচ্ছা করলেই তো সেনাবাহিনী হত্যা করতে পারত। কারণ জানে যে পুরো এখন ওয়ার্ল্ডটা ছোট হয়ে গেছে, বাংলাদেশ একদম একঘরে হয়ে যাবে। আমার মনে হয় ভারত বিদ্বেষীটা কেন হয়েছে, বিদেশ মন্ত্রকের ভালো করে দেখা উচিত। কোনো একটা শর্টকাট সলিউশনে এটা যাওয়া যাবে না। এবং ভারতে তো হাসিনা এখন আশ্রয় নিলেন, দিল্লি আশ্রয় দিয়েছে হাসিনাকে, কিন্তু এতে ভারতের বিপদ কতটা বেড়ে গেল? দেখুন, ভারত এখন ওয়ার্ল্ডের 4th মিলিটারি পাওয়ার আর 5th ইকোনমিক্যালি লার্জেস্ট কান্ট্রি। ভারতের কিচ্ছু বিপদ বাড়েনি। বলতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, আমার মনে হয় না ওভারঅল ভারতের উপর থ্রেট আছে।
ভারতের জন্য কি তাহলে মানে বলছেন যে কোনো রকম কোনো ভয়ঙ্কর সময় নেই? তার কারণ যেভাবে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ আমাদের রাজ্যে হয়ে যাচ্ছে, বা আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যখন বাংলাদেশে এত বড় ঘটনাটা ঘটেনি, টালমাটাল পরিস্থিতি ছিল, যে আমরা বারবার খবর পাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে গেটওয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং সেখান থেকে প্রচুর মানুষ রোহিঙ্গা বাংলাদেশি মানে উদ্বাস্তুরা তারা ঢুকছেন, এবং ঢুকে ভারতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়ে সেখানে 1000 টাকা, 6000, 5000 টাকায় ভোটার কার্ড, আই কার্ড সমস্ত করে নিয়ে সেখানে তারা নিজেদের মতো করে থাকছেন। ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন, ভারত কেন, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন এলাকাতে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তো সেটা আরো বেশি বেড়ে যাওয়ার চান্স তৈরি হয়ে গেল। আমরা কেন পশ্চিমবঙ্গের কথা ভাবছি? ভারতবর্ষের সাথে বাংলাদেশের কোথায় কোথায় আছে বলুন তো? মেঘালয়, আমরা ওদিকে আসাম যদি ধরি, ত্রিপুরা, এই বর্ডারগুলো, পশ্চিমবঙ্গের বর্ডার একটা বাড়ির মধ্যে দিয়ে, উঠোনের মধ্যে দিয়ে বর্ডার গেছে। পুরো ব্যাপারটা বর্ডার সিকিউরিটি ফোর্সকে আরও অনেক বেশি স্ট্রং করতে হবে পূর্ব সেক্টরে, যাতে একটাও অনুপ্রবেশ না ঘটে। এবার অনুপ্রবেশকারীর কথাবার্তা, যেমন বাংলা, আমরাও তো বাংলায় কথা বলি, শুধু মিশে যাওয়াটা খুব সুবিধা। এবং এখানে ডেফিনেটলি এখানে প্রশাসন, পলিটিশিয়ান এবং অবশ্যই বিএসএফ এর এখন অনেক বেশি সতর্ক হতে হবে। বাংলাদেশের যা পরিস্থিতি এখন, খুব স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করছি ডাক্তারবাবু, যে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হলো, খালেদা জিয়া মুক্তি পেলেন, এবং খালেদা জিয়া ছাড়াও বাংলাদেশে বহু এমন মানে জেলবন্দি আসামিরা মুক্তি পেয়েছেন যারা বেশ ভয়ঙ্কর। এখন তারা বাংলার, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আপনি যেটা বললেন যে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আরও অনেক জায়গা বাংলাদেশ সীমান্ত শেয়ার করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও অনেকটা অংশ শেয়ার করে যেটা কাঁটাতারের বেড়াবিহীন। সেই জায়গা থেকে এই সমস্ত যারা জেল ভাঙা, যারা বেরিয়ে আসলেন, তারা যদি এখন কোনোভাবে ভারতে ঢুকে পড়েন, সেক্ষেত্রে তো ভারতের যথেষ্ট থ্রেট রয়েছে। সেটা তো থ্রেট, আপনি দেখুন, হিংসা দিয়ে হিংসাকে শেষ করতে পারবেন না। সেই বলা আছে না, ওই রক্তবীজের ঝাড়, একজন যদি সন্ত্রাসবাদী মারা যায় সেখানে 100 জন সন্ত্রাসবাদী জন্মগ্রহণ করবে। আমেরিকা কি পেরেছে ইয়েকে শেষ করে দিয়ে তালিবানি শাসন বন্ধ করতে? সেটা সম্ভব না। সুতরাং যারা জেলবন্দি পালিয়েছে ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। ভারত সরকার স্ট্রিক্ট থাকুক যে আমরা বর্ডার ক্রস করতে দেব না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রিক্ট থাকুক, কোনো পলিটিক্যাল যেন তাদের আশ্রয় না দেওয়া হয়, আমাদের পলিটিক্যাল লিডাররা ঠিক থাকুক যারা একদম গ্রাসরুট লেভেলে আছে, না ভাই আমার চেনা হলেও এ বিদেশি আর এ ভারতীয়। এই ব্যাপারটা না ঠিক হলে আপনি 4 জন সন্ত্রাসবাদীকে খুন করে সন্ত্রাস মোকাবিলায় যদি করা যেত, তাহলে লাদেন খুন হওয়ার সাথে সাথে কিন্তু সন্ত্রাস সেরে যেত। সন্ত্রাসের মোকাবিলা সন্ত্রাস দিয়ে হয় না। এখন তাহলে বাংলাদেশের যা অবস্থা, তাতে হাসিনা সরকার নেই, দেশের শাসন ক্ষমতা চলে গেছে এখন সেনাবাহিনীর হাতে, এবং খালেদা জিয়াও মুক্তি পেয়ে গেলেন, তাহলে যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ এখন কোন দিকে এগোবে? লেট দ্য ডাস্ট সেটেলস। আমি আবার বলে দিই, এটা খুব আর্লি কারোর পক্ষে বলার। সেনাবাহিনীর প্রধান কালকে যা বলেছেন আমি পুরোটা শুনেছি, ভালো লেগেছে। আর সত্যি কথা কি, খালেদা জিয়ার শরীরের অবস্থাও কিন্তু খুব ভালো নয়। কতটা তিনি জনপ্রিয় সে ব্যাপারেও খুব ডাউট আছে। আর বাংলাদেশের আমার মনে হয় শিক্ষিত মানুষও যথেষ্ট আছেন যারা মৌলবাদ বিরোধী। আমি একমাত্র আশা করব ভারত বাংলাদেশের মৌলবাদের শেষ হোক। মৌলবাদ কখনো মনুষ্যত্বের পরিবর্তে হতে পারে না। একটা শেষ প্রশ্ন করব, যে বাংলাদেশ মৌলবাদ, এই প্রশ্নগুলো যখনই আসে তখন একজনের নাম অবশ্যম্ভাবীভাবে আসে, তিনি হলেন তসলিমা নাসরিন, যাকে বাংলাদেশেও থাকতে দেওয়া হয়নি, যাকে বাংলাতেও, ওয়েস্ট বেঙ্গলেও থাকতে দেওয়া হয়নি। তিনি বাংলাদেশ থেকে তার যখন চলে আসতে হয়েছিল এপারে, তখন সেখানে বামফ্রন্ট আমল ছিল, এবং বামফ্রন্ট যারা নেতা তারাও কিন্তু বাংলায় থাকার, ওয়েস্ট বেঙ্গলে থাকার অনুমতি দেননি তসলিমা নাসরিনকে। এবং তার লজ্জা নামের যে বইটি আছে সেখানে তিনি পরিষ্কার ভাষায় লিখেছিলেন যে বাংলাদেশে কোনো অভ্যুত্থান মানেই হচ্ছে হিন্দুদের ওপর আক্রমণ করা, বিদ্বেষ করা, হিন্দু বিদ্বেষ।
এবং সেই তাসলিমা নাসরিনের কাছ থেকে আমরা একটা এই বিষয়ে বাংলাদেশের এত বড় ঘটনা ঘটলো সেই বিষয়ে আমরা একটা কিছু রিয়াকশন চাইছিলাম যে তিনি কিছু দেন কিনা, এবং তিনি সেটা দিয়েছেন। সেটা বলছেন যে 1999 সালে মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর ইসলামপন্থীদের খুশি করার জন্য হাসিনা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলেন এবং আমাকে আর কখনো দেশে প্রবেশ করতে দেননি। ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থীরাই আজ হাসিনাকে দেশ ছাড়া করলো, দেশ ছাড়তে বাধ্য করলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তসলিমা নাসরিনের নিজস্ব বক্তব্য, আর সেই সময়ের সরকার কি করেছিলেন আমরা জানি। ভারতের মধ্যে যদি আশ্রয় দিতেই হয় তসলিমা নাসরিনকে, তাহলে দিল্লি হচ্ছে সেফেস্ট প্লেস, কারণ কলকাতার খুব কাছাকাছি কিন্তু বাংলাদেশ বর্ডার। সেই জন্যই ভারত সরকার যেখানে আর কোথায় কাকে আশ্রয় দেওয়া হবে এটা তো নির্ভর করবে আপনার ডেফিনেটলি রাষ্ট্রের উপর, কোনো রাজ্যের উপর নয়।